নমস্কার বন্ধুরা, আজ আমরা ফিরে এসেছি পি ব্লক এলিমেন্টসের একটা নতুন এক্সারসাইজ নিয়ে। তো এই আজকের যে আমরা ভিডিওটা থাকবে, এই ভিডিওটায় আমরা আগের দিনের ভিডিওতে আমরা যা আমাদের আগের ক্লাসটায় হয়েছে তার উপর বেস করে আমরা কিছু কোশ্চেন আনসার আগে সলভ করার চেষ্টা করব, যেগুলো তোমাদের অবশ্যই যেটা বলতে পারো ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড মানে ওয়েস্ট বেঙ্গল বড় ক্লাসে তোমাদের সিলেবাসের যে কোশ্চেনগুলো যেরকম ধরনের পরীক্ষা এই ধরনের কোশ্চেনগুলো আছে সেটা, এবং জেই এবং নিট এই দু ধরনের পরীক্ষাতে, বিশেষ করে নিটে তো অবশ্যই এই ধরনের পরীক্ষার কোশ্চেন এসে থাকে। তো আমরা যে ধরনের কোশ্চেন সেখানে ফেস করি এই পি ব্লক এলিমেন্টস রিলেটেড, তো সেই কোশ্চেনগুলো আমরা আজকে একটু সলভ করবো। তো চলো শুরু করা যাক এপিসোডটা। তো প্রথম প্রশ্নটা দেখো লেখা আছে, লিখে রেখেছি যে দি ভ্যালেন্স শেল ইলেকট্রনিক কনফিগারেশন কমন টু অল গ্রুপ 15 এলিমেন্টস। যদি তোমরা আগের ক্লাসটা দেখে থাকো তাহলে জানবে যে গ্রুপ 15 এলিমেন্টস এর ক্ষেত্রে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন থাকে হচ্ছে ns2np3। ঠিক আছে, ns2np3 হচ্ছে গ্রুপ 15 এলিমেন্টস এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, অথবা এটাকে বলা হয় ভ্যালেন্স শেল ইলেকট্রনিক কনফিগারেশন। কি বলা হয়? ভ্যালেন্স শেল ইলেকট্রনিক কনফিগারেশন। যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ns2np3, যেখানে nটা হচ্ছে প্রতিটা এলিমেন্টের পিরিয়ড নাম্বার। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে নাইট্রোজেন যেহেতু সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, তার জন্য ওর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হবে 2s2 2p3। ফসফরাস যেহেতু থার্ড পিরিয়ড এলিমেন্ট, ওর জন্য ইলেকট্রনিক কনফিগারেশন হবে 3s2 3p3। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড কোশ্চেনটা দেখো কি লেখা আছে। সেকেন্ড কোশ্চেনটা লেখা আছে দি এক্সট্রা স্টেবিলিটি অফ নাইট্রোজেন অ্যামং গ্রুপ 15 এলিমেন্টস ইজ ডিউ টু। নাইট্রোজেনের ক্ষেত্রে একটা এক্সট্রা স্টেবিলিটি পাওয়া যায়, এবং এটা কি কারণে সেটা জানিয়ে দিয়েছে। গ্রুপ 15 এলিমেন্টস এর মধ্যে নাইট্রোজেনের স্টেবিলিটিটা একটু এক্সট্রা অর্ডিনারি থাকে, সেটা কিসের জন্য সেটা জিজ্ঞেস করেছে। দেখো গ্রুপ 15 এলিমেন্টসটা আমি যদি লিখি, গ্রুপ 15 এলিমেন্টস উপর থেকে যায় নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ। তো এবার দেখো একটা গ্রুপে যখন আমরা উপর থেকে নিচের দিকে নামি, উপর থেকে নিচের দিকে যখন নামা হয় তখন সাইজ কিন্তু অ্যাটমিক সাইজ, সাইজ বলতে অ্যাটমিক সাইজ, এটা বাড়তে থাকে। ঠিক আছে, অ্যাটমিক সাইজ বাড়তে থাকে উপর থেকে নিচের দিকে নামতে। তো প্রথমটা নিশ্চয়ই হবে না, লার্জ অ্যাটমিক সাইজ এটা হওয়া সম্ভব নয়। তার কারণ নাইট্রোজেনের অ্যাটমিক সাইজ এখানে সব থেকে কম হবে এবং বিসমাথের সব থেকে বেশি হবে, তো এইটা হবে না। আচ্ছা, লো ইলেকট্রোনেগেটিভিটি। আচ্ছা, আমরা আরেকটা জিনিস জানি, তড়িৎ ঋণাত্মকতা বা লো ইলেকট্রোনেগেটিভিটি। আমরা গ্রুপ থেকে নিচের দিকে যখন নামি একটা গ্রুপে, তখন ইলেকট্রোনেগেটিভিটিও আমাদের কমতে থাকে। মানে নাইট্রোজেনের সব থেকে বেশি থাকবে এবং বিসমাথের সব থেকে কম থাকবে। তাহলে এটাও ঠিক নয়, লো ইলেকট্রোনেগেটিভিটি এইটা হওয়া সম্ভব নয়। আচ্ছা, সেকেন্ড হচ্ছে হাই পোলারাইজেবিলিটি। এই হাই পোলারাইজেবিলিটি, পোলারাইজেবিলিটি ডিপেন্ড করে হচ্ছে অ্যাটমিক সাইজের উপর। একটা ইলেকট্রোনেগেটিভ বা অ্যানায়নে অ্যাটমিক সাইজের উপর নির্ভর করে যে সেটা কতটা পোলারাইজড হতে পারে, হাই পোলারাইজেবিলিটি। তো অ্যাটমিক সাইজ পোলারাইজেবিলিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাটমিক সাইজ। অ্যাটমিক সাইজ যত বেশি হবে তত তোমার পোলারাইজেবিলিটি তত বেশি হবে। এবার দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে অ্যাটমিক সাইজ সব থেকে কম, তাহলে পোলারাইজেবিলিটি কি করে সব থেকে বেশি হতে পারে? তাহলে এটা আমার ঠিক উত্তর হবে না। অ্যাটমিক সাইজের উপর পোলারাইজেবিলিটি ডিপেন্ড করে, ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল। এবার অ্যাটমিক সাইজ তো নাইট্রোজেনের গ্রুপ 15 এর সব থেকে কম, উপর থেকে নিচের দিকে যাচ্ছে, বেশি বেড়ে যাচ্ছে, তাহলে নাইট্রোজেন উপরে আছে, তার মানে অ্যাটমিক সাইজ সব থেকে কম। তো অ্যাটমিক সাইজ যদি সব থেকে কম হয় তাহলে পোলারাইজেবিলিটি কি করে হাই হতে পারে? তাহলে এটা আমার ঠিক উত্তর নয়। তাহলে ঠিক উত্তর হচ্ছে আমার হাফ ফিল্ড পি সাবশেল। হাফ ফিল্ড পি সাবশেল কিরকম? এ হচ্ছে দেখো 2s2 2p3। 2p অরবিটালে 6টা ইলেকট্রন ধরে, তাহলে এক্স্যাক্টলি হাফ ফিল্ড হচ্ছে 2s2 মানে 2p3। p অরবিটালে যদি 3টে ইলেকট্রন থাকে তাহলে এটা এক্স্যাক্টলি হাফ ফিল্ড। তাহলে আমার উত্তর হচ্ছে হাফ ফিল্ড পি সাবশেল। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে দি গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন অফ ফসফরাস ইজ।
ফসফরাসের গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন কি? আচ্ছা, ফসফরাস হচ্ছে একটা গ্রুপ 15 এলিমেন্ট। দিস ইজ গ্রুপ 15 এলিমেন্ট, যেরকম আমরা জানি নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, দিস ওয়ান। তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশনটা নিশ্চয়ই আর গ্রুপ 15 এবং এটা হচ্ছে পিরিয়ড 3। তার মানে ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশনটা শেষ হবে হচ্ছে 3s2 3p3 দিয়ে, এইভাবে শেষ হবে। দেখি এখানে কোনো অপশন ম্যাচ করছে কিনা, দেখো এই 3s2 3p3 এখানে ম্যাচ করে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ফসফরাসের অ্যাটমিক নাম্বার। ফসফরাসের অ্যাটমিক নাম্বার হচ্ছে 15, ঠিক আছে? নাইট্রোজেনের হচ্ছে 7, ফসফরাসের হচ্ছে +8 যোগ করলে 15 হয়। তাহলে দেখি এখানে হচ্ছে এই যে নিয়নের অ্যাটমিক নাম্বার হচ্ছে 10, আর এই 3s2 3p3 মিশিয়ে 5, তাহলে এটা হচ্ছে 15। তাহলে এইটা হচ্ছে আমার ঠিক উত্তর, অপশন বিটা হচ্ছে আমার ঠিক উত্তর। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হুইচ গ্রুপ 15 এলিমেন্টস contains 14 ইলেকট্রনস ইন দি পেনাল্টিমেট শেল? ঠিক আছে, পেনাল্টিমেট শেলে 14 ইলেকট্রনস থাকবে। আচ্ছা, আমরা একটু কনফিগারেশনগুলো লিখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন ধরো আর্সেনিক হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার হচ্ছে 33। আর্সেনিকের অ্যাটমিক নাম্বার হচ্ছে 33। তাহলে আর্সেনিকের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আর্গন, 3d10, 4s2 4p3। তাহলে দেখো পেনাল্টিমেট শেল, আচ্ছা আসছি। ফসফরাসের ক্ষেত্রে হচ্ছে ফসফরাসের অ্যাটমিক নাম্বার হচ্ছে 15, এটা হচ্ছে নিয়ন 3s2 3p3। আচ্ছা, নাইট্রোজেন হচ্ছে 7, এর কনফিগারেশন হচ্ছে হিলিয়াম 2s2 2p3। আর বিসমাথ এর ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2 3 4 5 6। তাহলে 4f14 5d10 6s2 6p3, এটা হচ্ছে তোমার বিসমাথের কনফিগারেশন। ঠিক আছে, তাহলে পেনাল্টিমেট শেল, তাহলে একটা জিনিস দেখো এখানে 14 ইলেকট্রনসের যে ব্যাপারটা বলছে, 14 ইলেকট্রনস তোমার পেনাল্টিমেট শেল এখানেও হচ্ছে না। 14 ইলেকট্রনস যদি পেনাল্টিমেট শেল একমাত্র দেখা যাচ্ছে এই ক্ষেত্রটায়। মোস্ট প্রবাবলি এটাই বলতে চাইছে, বিসমাথের ক্ষেত্রেটাই বলতে চাইছে, যেখানে পেনাল্টিমেট শেলে তোমার 14 ইলেকট্রনস আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ আর্সেনিক ইজ। আর্সেনিকের ইলেকট্রনিক কনফিগারেশন কি? আমরা এখানে লিখেওছি, দেখো আর্সেনিক 3d10 4s2 4p3 এরকম কিছু আছে। হ্যাঁ আছে, এইটা হচ্ছে এটার ইলেকট্রনিক কনফিগারেশন 4s2 4p3, এটা হচ্ছে আর্সেনিকের ইলেকট্রনিক কনফিগারেশন। দেখো এখানেও 4s2 4p3 কিন্তু ছিল, আর 4s2 4p3 কোথাও আছে না? 4s2 4p3 আছে, কিন্তু এই 3d5 কিন্তু এরকম হয় না। 3d শেলটা আগে 4s এর পরে হার্টজ অফ পাওয়ার প্রিন্সিপালটা আমরা জানি যে 4s এর পর 4s আগে ফিল আপ হয়, তারপর 3d ফিল আপ হয়। 3d কে কিন্তু পুরোপুরি ফিল আপ হতে হবে, তারপর মানে পুরো 3d10 হতে হবে, তারপরে কিন্তু 4p তে ইলেকট্রন ভর্তি হওয়া শুরু হয়। তো যাই হোক, তো এইটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন অফ আর্সেনিক। আচ্ছা,
এখানে লাস্ট কোশ্চেন হচ্ছে হুইচ এলিমেন্ট, মানে এই পেজের লাস্ট কোশ্চেন, হুইচ এলিমেন্ট অফ গ্রুপ 15 শোস গ্রেটেস্ট টেন্ডেন্সি টু ফর্ম p মাল্টিপল বন্ডস। এটা খেয়াল রাখবে, গ্রুপ 15 এলিমেন্টস এর মধ্যে একমাত্র নাইট্রোজেন ছাড়া কেউ পাই বন্ড ফর্ম করতে পারে না বা পাই বন্ড ফর্ম করে না। তো নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়, নাইট্রোজেনের গ্রাউন্ড স্টেট থাকে 2s 2p 2s2 2p3 এরকম থাকে নাইট্রোজেনের গ্রাউন্ড স্টেট। আর নাইট্রোজেন ইন n2, দুটো নাইট্রোজেন বন্ড যখন ফর্ম করে তখন sp হাইব্রিডাইজেশন হয়। ঠিক আছে, sp হাইব্রিডাইজেশন হয়। এইটা দিয়ে দুটো নাইট্রোজেনের মধ্যে, নাইট্রোজেনের বন্ডগুলো দেখিয়ে দিই এরকম, প্রথমটা দিয়ে সিগমা বন্ড তৈরি হয় যেটা হাইব্রিড অরবিটালের মধ্যে আছে। আর এরকম দুটো নাইট্রোজেন নিজের পি অরবিটালের ইলেকট্রনগুলো ইউজ করে, এইখানে যে দ্বিতীয় নাইট্রোজেনের ইলেকট্রনগুলো আসছে সেগুলো এরকম আরেকটা নাইট্রোজেনের পি অরবিটালের ইলেকট্রন দিয়ে আসছে, তাই জন্য এগুলোকে বলা হয় পি পাই, মানে পি অরবিটালের ইলেকট্রন ইউজ করে পাই বন্ড তৈরি হয়েছে। তাহলে এটাও একটা পাই বন্ড, এটাও একটা পাই বন্ড, তাহলে পাই বন্ড এই দুটো পি পাই বন্ড ফর্ম করছে। তো নাইট্রোজেনই পারে এরকম তোমার পাই বন্ড ফর্ম করতে। গ্রুপ 15 এর অন্যান্য কোনো এলিমেন্ট কিন্তু তোমার পাই বন্ড ফর্ম করে না। তো যা লেখা আছে লিখে নাও, নোট করে নাও জিনিসগুলো, আর পরের পেজে আসছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলছে দ্য ভ্যালেন্স ইলেকট্রনস ইন বিসমাথ আর, বিসমাথে ভ্যালেন্স ইলেকট্রনস কটা আছে সেটা জানতে চাইছে। তো বিসমাথের একটু কনফিগারেশনটা আমি কিছুক্ষণ আগে লিখলাম, যেটা দেখে নিই একবার। বিসমাথের কনফিগারেশন হচ্ছে xenon 4f14 5d10 6s2 6p3, এটা হচ্ছে তোমার বিসমাথের কনফিগারেশন। বিসমাথ হচ্ছে একটা 6 পিরিয়ড এলিমেন্ট। তো লাস্ট যে শেলটা আছে, মানে সিক্সথ শেলে যতগুলো ইলেকট্রনস থাকবে সেটাই হচ্ছে তার ভ্যালেন্স ইলেকট্রনস। সিক্সথ শেলে যারা যতগুলো মানে লাস্ট শেলটা যতগুলো ইলেকট্রন থাকবে, এখানে হচ্ছে দুটো ইলেকট্রন, তিনটে ইলেকট্রন, রেশিও হচ্ছে 2 + 3 5 ইলেকট্রনস। অপশন সি ইজ কারেক্ট। ঠিক আছে, 6s2 6p3 2 + 3 5টা ইলেকট্রন। আচ্ছা, নেক্সট কোশ্চেন, which element exhibits maximum electronegativity among group 15 elements? আচ্ছা, গ্রুপ 15 এলিমেন্টস গুলো হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এগুলো হচ্ছে গ্রুপ 15 এলিমেন্টস। গ্রুপ 15 এলিমেন্টস নিচের দিকে যেতে along the group, সরি ডাউন দ্য গ্রুপ যদি আমরা যাই তাহলে আমরা জানি ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়। ডাউন দ্য গ্রুপ যখন আমরা যাই ইলেকট্রোনেগেটিভিটি আমাদের রিডিউস করে। তারপরে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে বেশি এবং বিসমাথের ইলেকট্রোনেগেটিভিটি সবথেকে কম। তাহলে কি জানতে চাইছে, ম্যাক্সিমাম ইলেকট্রোনেগেটিভিটি থাকবে হচ্ছে নাইট্রোজেনের। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নাইট্রোজেন ডাজ নট এক্সিবিট আ কোভ্যালেন্সি অফ 5 বিকজ। আচ্ছা, নাইট্রোজেনের গ্রাউন্ড স্টেট কনফিগারেশনটা একটু দেখে নিই। নাইট্রোজেনের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট কনফিগারেশন হচ্ছে 2s2 2p3। দেখো, নাইট্রোজেনকে যদি 5টা বন্ড করতে হয়, 5খানা যদি বন্ড করতে হয় তাহলে 5খানা আনপেয়ার্ড ইলেকট্রন লাগবে। কিন্তু এখানে আছে হচ্ছে 3টে আনপেয়ার্ড ইলেকট্রন, আর এখানে দুটো ইলেকট্রন আনপেয়ার্ড হতে পারে যদি এখানে 2d অরবিটাল থাকে। কিন্তু 2d অরবিটাল এক্সিস্ট করে না সেকেন্ড শেল নাম্বার 2 এর ক্ষেত্রে ডি সাবশেল তৈরি হয় না। তাই জন্য 2d অরবিটালগুলো এক্সিস্ট করে না বলে এখান থেকে কোনো ইলেকট্রন জাম্প করে ওখানে যেতে পারবে না এবং আনপেয়ার্ড হতে পারবে না। তাই জন্য নাইট্রোজেনের ক্ষেত্রে এই 3টে ইলেকট্রন আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়, আর
এইটা দিয়ে অনেক সময় কোঅর্ডিনেট বন্ড তৈরি হয়, কোঅর্ডিনেট বন্ড। তাহলে ম্যাক্সিমাম কোভ্যালেন্সি, আচ্ছা হ্যাঁ, ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 5, আচ্ছা কোভ্যালেন্সি 5-এ কেন যেতে পারছে না, আচ্ছা সেটা জিজ্ঞেস করেছে। কোভ্যালেন্সি 5-এ যেতে পারছে না তার কারণ হচ্ছে, আচ্ছা হ্যাঁ নাইট্রোজেন অবশ্যই হাইলি ইলেকট্রোনেগেটিভ, কিন্তু এইটা এর রিজন নয়। কোভ্যালেন্সি 5 হতে পারছে না সেটা কারণ এটা নয় যে এটা হাইলি ইলেকট্রোনেগেটিভ, এটা কারণ নয়। নাইট্রোজেনের সাইজ অবশ্যই স্মল সাইজ, ওপর থেকে নিচের দিকে যখন আসছে তখন কিন্তু সাইজ বাড়তে থাকছে, তারপরে নাইট্রোজেনের সাইজ সব থেকে ছোট এবং বিসমাথের সাইজ সব থেকে বড়। কিন্তু কোভ্যালেন্সি কেন 5 হচ্ছে না সেটার কারণ কিন্তু এটা নয় যে এটা স্মল সাইজ, এর কারণ হচ্ছে এইটা, ইট ল্যাকস ডি অরবিটালস, ভ্যাকেন্ট ডি অরবিটালস নাইট্রোজেনের ক্ষেত্রে এক্সিস্ট করে না বলে, তাই বলে এর কোভ্যালেন্সি 5 যেতে পারছে না। এটা তো হবে না, বিএক্সি হবে না, মানে স্মল সাইজ বা ইলেকট্রোনেগেটিভিটি এটার কারণ নয়, ঠিক আছে। এক্সাক্ট কারণটা হচ্ছে ভ্যাকেন্ট ডি অরবিটালস না থাকার জন্য কোভ্যালেন্সি 5 ধরা যাচ্ছে না। আচ্ছা, the most common oxidation states of shown by group 15 elements, group 15 elements এর কমন অক্সিডেশন স্টেট গুলো কি হয়? অক্সিডেশন স্টেটটা যখন পড়িয়েছিলাম আগে ভিডিওটা তোমরা দেখতে পারো, সেখানে বলেছিলাম যে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট -3 থেকে শুরু করে +5 পর্যন্ত সব রকম অক্সিডেশন স্টেট থাকতে পারে, -3, -2, -1, 0, +1, +2, +3, +4, +5 পর্যন্ত, ঠিক আছে। তো নাইট্রোজেনের যে কমন অক্সিডেশন স্টেট গুলো আছে তা সেইটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এইখানে এই সিরিজটা দেখো -3, +3 এবং +5, -3 অক্সিডেশন স্টেট নাইট্রোজেনের ক্ষেত্রে এক্সিস্ট করে, +3 ও এক্সিস্ট করে এবং +5 ও এক্সিস্ট করে। তাহলে আমরা বলতে পারি যে গ্রুপ 15 এলিমেন্টস এর কমন অক্সিডেশন স্টেট হচ্ছে এইটা, -3, +3 এবং +5। যেহেতু এখানে -3 অক্সিডেশন স্টেটটা একমাত্র, যতগুলো অপশন আছে তার মধ্যে শুধুমাত্র এই অপশনটাতে আমাকে -3 দেখাচ্ছে, তাই জন্য এটা হচ্ছে মোস্ট পারফেক্ট। বাকিগুলো খুব একটা অসুবিধা নেই, যে +3, +1, +3 এটাও দেখায়, নাইট্রোজেনও দেখায় +1, +3, +5 অক্সিডেশন স্টেট এখানেও দেখায়, কিন্তু সব থেকে বেশি হচ্ছে মোস্ট পারফেক্ট আনসার হচ্ছে এইটা, +3, -3 এবং +5। আচ্ছা, পরের কোশ্চেন যে HNO3 তে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট কি হয়? হোয়াট ইজ দি অক্সিডেশন স্টেট অফ নাইট্রোজেন ইন HNO3? আচ্ছা, অক্সিডেশন স্টেট বার করার জন্য খেয়াল রাখবে যে গ্রুপ 1 এলিমেন্টসদের ক্ষেত্রে, গ্রুপ 1 এলিমেন্টসদের অক্সিডেশন স্টেট ইজ অলওয়েজ ইকুয়াল টু +1, গ্রুপ 2 এলিমেন্টসদের ক্ষেত্রে অক্সিডেশন স্টেট ইজ অলওয়েজ ইকুয়াল টু +2, হ্যালোজেনদের ক্ষেত্রে মানে গ্রুপ 17 এলিমেন্টস, গ্রুপ 17 এলিমেন্টসদের ক্ষেত্রে অক্সিডেশন স্টেট ইজ অলওয়েজ -1, অক্সিজেনের ক্ষেত্রে সবসময় -2, আর হাইড্রোজেনের ক্ষেত্রে সবসময় +1। এই রুলটা যদি তোমরা একটু মনে রাখো, এই রুলটা একটু মনে রাখো, তাহলে কিন্তু অক্সিডেশন স্টেট বার করাটা খুব একটা বেশি কিছু অসুবিধা হবে না। আচ্ছা, দেখো নাইট্রোজেন আছে, আমি ধরে নিলাম নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে এখানে X, ঠিক আছে, নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট আমি X ধরে নিলাম। আচ্ছা, হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট কত? +1, হাইড্রোজেন আছে কটা? একটা, তাহলে 1 ইনটু +1 প্লাস, নাইট্রোজেন আছে হচ্ছে একটা, তাহলে 1 ইনটু নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে X প্লাস, অক্সিজেন আছে হচ্ছে তিনটে ইনটু অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত? -2। ওভারঅল HNO3 হচ্ছে একটা নিউট্রাল মলিকিউল, HNO3 এর কাছে কোনো চার্জ নেই, HNO3 একটা নিউট্রাল মলিকিউল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তাহলে নিউট্রাল মলিকিউল মানে হচ্ছে এর চার্জ হচ্ছে 0। তাহলে এবার যদি আমরা সলভ করি যে 1 + x - 6, দ্যাট ইজ 1 - 6 হচ্ছে -5, x - 5 ইজ ইকুয়াল টু 0।
তার মানে হচ্ছে x ইজ ইকুয়াল টু প্লাস 5। তাহলে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে প্লাস 5। আচ্ছা, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এখানে দেখো ম্যাক্সিমাম কোভ্যালেন্সি অফ নাইট্রোজেন ইজ, নাইট্রোজেনের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি কত হয়, যেটা এখন এই কোশ্চেনটায় আমরা ডিসকাস করছিলাম। নাইট্রোজেনের ক্ষেত্রে কনফিগারেশন হচ্ছে 2s2 2p3। তো নাইট্রোজেন যেহেতু 2d অরবিটাল নেই, তাই জন্য এই 2p যে তিনটে ইলেকট্রন আছে, সিঙ্গেল আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এগুলো দিয়ে কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে। আর 2s এর যে দুটো ইলেকট্রন আছে, এগুলোকে ডোনেট করে দিয়ে একটা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করতে পারে। তাহলে কি কি বন্ড ফর্ম করতে পারে? একটা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করতে পারে, তিনটে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে পারে। তাহলে মোট তিনটে কোভ্যালেন্সি নাইট্রোজেনের হয়ে যাচ্ছে 4। তার মধ্যে একটা ফর্ম করে হচ্ছে কোঅর্ডিনেট বন্ড, by donating electron, by donating pair of electron, আর তিনটে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, এটা হচ্ছে বাই শেয়ারিং অফ ইলেকট্রনস। পরবর্তী প্রশ্ন আমি লিখে রেখেছি যেটা, পরবর্তী প্রশ্ন হচ্ছে which compound contains nitrogen in oxidation state +1। মানে এখানে যতগুলো নাইট্রোজেনের কম্পাউন্ড আছে, মানে ডাইনাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়া, এই কটার মধ্যে কোন কম্পাউন্ডে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট +1 আছে সেটা জানতে চেয়েছে। তো দেখা যাক, এখানে আমি নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট ধরে নিচ্ছি x। তাহলে দুটো নাইট্রোজেন আছে 2x, একটা অক্সিজেন আছে -2, আর ওভারঅল চার্জ হচ্ছে 0। তাহলে এটা আমি সলভ করলে দেখো পাবো হচ্ছে x ইকুয়াল টু +1, 2x ইকুয়াল টু +2, তার মানে x ইকুয়াল টু +1। প্রথমটা হয়ে গেছে, প্রথমটা দিয়ে +1 পেয়ে গেছি। আর পরবর্তীগুলো একটু দেখে নিই কি হবে। এটা নাইট্রোজেনের অক্সিজেন স্টেট যদি একটু x ধরি, তাহলে x, আর দুটো অক্সিজেন আছে, এক একটা অক্সিজেনের অক্সিডেশন স্টেট থাকে -2, তাহলে এটা হচ্ছে -4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাওয়া যাবে x ইকুয়াল টু +4। তারপরে নাইট্রোজেন এখানে +4 অক্সিডেশন স্টেটে আছে। এখানে নাইট্রোজেনের ধরে নিই x অক্সিডেশন স্টেট, তাহলে হাইড্রোজেন আছে একটা, প্লাস হাইড্রোজেন অক্সিডেশন স্টেট +1 থাকে, তাহলে 1 × +1 মানে হচ্ছে 1। হাইড্রোজেন একটা আছে, হাইড্রোজেনের অক্সিজেন স্টেট থাকে +1, প্লাস x, নাইট্রোজেন একটাই আছে, প্লাস অক্সিজেন আছে তিনটে, প্রত্যেকে -2 করে অক্সিডেশন স্টেট, ওভারঅল চার্জ হচ্ছে 0। তাহলে x -1 প্লাস x -6 হচ্ছে 0, তার মানে x -5 ইকুয়াল টু 0। এটা সলভ করলে হবে x -5 ইকুয়াল টু 0, তার মানে x ইজ ইকুয়াল টু +5। তাহলে নাইট্রোজেনের এখানে অক্সিজেন স্টেট হচ্ছে +5। আচ্ছা, অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখি, নাইট্রোজেন আছে একটা, x, প্লাস হাইড্রোজেনের অক্সিজেন স্টেট +1 করে থাকে, তাহলে তিনটে আছে, 3 × +1 ইজ ইকুয়াল টু 0। তাহলে x এখানে -3, আর নাইট্রোজেনের অক্সিজেন স্টেট এখানে -3 আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে x ইকুয়াল টু +1 অক্সিডেশন স্টেট। তাহলে এইটাই আমাদের ঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, বলছে দি অক্সিডেশন স্টেট অফ ফসফরাস ইন H3PO4। H3PO4 এর ফসফরাসের অক্সিডেশন স্টেট কত? তাহলে একই ফর্মুলা, উপরে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, এখানে ফসফরাসের অক্সিডেশন স্টেট জানতে চাইছে, সেটাই ধরে নাও x। তাহলে ফসফরাস আছে হচ্ছে আমার একটা, আচ্ছা প্রথমে হাইড্রোজেন আছে, তিনটে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট আমরা +1 করে ধরি। ফসফরাস আছে একটাই x,
আর অক্সিজেন আছে 4টে, প্রত্যেকের অক্সিজেন স্টেট হচ্ছে -2 করে ইকুয়াল টু 0। তাহলে 4 ইন্টু -2 হয় -8, -8 প্লাস 3 মানে হচ্ছে -5। কি হচ্ছে 3 প্লাস x -8 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা সলভ করলে পাবো হচ্ছে x ইকুয়াল টু +5। তাহলে +5 হচ্ছে এইটা সি। তো +5 অক্সিডেশন স্টেট, H3PO4 এর ফসফরাসের অক্সিডেশন স্টেট হচ্ছে +5। আচ্ছা, which compound demonstrates pentacovalency of phosphorus? তো ফসফরাসের কোভ্যালেন্ট বন্ড 5টা থাকবে এমন কোন কম্পাউন্ড আছে, সেটা আমরা অবশ্য দেখতে পাচ্ছি এখানে PCl5, যেখানে কোভ্যালেন্সি হচ্ছে 5। আমি তবুও তোমাদের স্ট্রাকচারটা একটু বলে দিই। PH3 তে 2টো ইলেকট্রন এইভাবে থাকে আর হাইড্রোজেন 3টে এইরকম। এটাকে বলে একটা পিরামিড টাইপ স্ট্রাকচার। দেখো ফসফরাসের 3টে কোভ্যালেন্ট বন্ড আছে। আচ্ছা, ফসফরাস ট্রাইক্লোরাইড, এখানেও এরকম ফসফরাসের এখানে লোন পেয়ারটা থাকে, এখানে Cl, এখানে Cl, এখানে Cl, 3টে কোভ্যালেন্ট বন্ড থাকে। ফসফরাস পেন্টাক্লোরাইডে এখানে স্ট্রাকচারটা হচ্ছে Cl, 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 উপরে একটা Cl, নিচে একটা Cl। এটাকে ট্রাইগোনাল বাইপিরামিড বলে। যাই হোক, ওই স্ট্রাকচারগুলো আমরা দেখবো পরবর্তী ক্লাসগুলোতে। তো ফসফরাস পেন্টাক্লোরাইডে দেখো ফসফরাসের সাথে ক্লোরিনের 5টা কোভ্যালেন্ট বন্ড করা আছে। আর H3PO3 এখানে ফসফরাসের সাথে ডাবল বন্ড থাকে। সরি, আচ্ছা, H3PO4 এর স্ট্রাকচার হয়ে যাবে। H3PO3 এর স্ট্রাকচার। আচ্ছা, which compound demonstrates pentacovalency of phosphorus? আচ্ছা, এখানে দেখো পেন্টাকোভ্যালেন্সি বলতে এরা বোঝাতে চাইছে যে 5টা আলাদা আলাদা অ্যাটমের সাথে বন্ড থাকতে হবে, ঠিক আছে? মোস্ট প্রবাবলি এইটাই বলতে চাইছে। এখানে দেখো ফসফরাসের 1 2 3 4 5, 5টা বন্ড এখানেও হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 5টা আলাদা আলাদা অ্যাটমের সাথে বন্ড হয়েছে, 5টা সিগমা বন্ড আছে। কিন্তু এখানে একটা সিগমা, একটা পাই, সিগমা সিগমা সিগমা। তো মোস্ট প্রবাবলি এটাই বোঝানোর চেষ্টা করছে যে পেন্টাকোভ্যালেন্সি অফ ফসফরাস, এই ফসফরাস পেন্টাক্লোরাইডের স্ট্রাকচারটাকে বলা হচ্ছে। সাধারণত এই ধরনের কোশ্চেন তোমাদের যেগুলো আসে তাতে এরকম কনফিউজিং কিছু থাকবে না, মানে দুটো স্ট্রাকচারে একই ধরনের 5টায় বন্ড হয়ে যাচ্ছে বা এরকম তোমাদের কোশ্চেন দেবে না। কোশ্চেন দিলে তো যেটা একদম পারফেক্ট উত্তর আসবে সেরকম কোশ্চেনই দেওয়া হবে। এখানে তোমার সিগমা বন্ড 4টে আসছে, এখানে সিগমা বন্ড 5টা আসছে, এই হিসেবে আমার ফসফরাস পেন্টাক্লোরাইড হচ্ছে দ্য পারফেক্ট আনসার বা মোস্ট পারফেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আছে, দ্য স্ট্রংগেস্ট এলিমেন্ট বন্ড অ্যামং গ্রুপ 15 এলিমেন্টস ইজ।
গ্রুপ 15 এলিমেন্টসের মধ্যে আমরা জানি যে নাইট্রোজেন ছাড়া অন্য কোনো এলিমেন্ট পাই বন্ড ফর্মেশন করতে পারে না। যেমন আমরা ফসফরাস যদি দেখি, ফসফরাসে আমাদের বন্ডগুলো হয় এরকম, ফসফরাস সিঙ্গেল বন্ড থাকে। আর্সেনিকের ক্ষেত্রেও তাই, আর্সেনিক এরকম বন্ড থাকে। বিসমাথের ক্ষেত্রে বন্ড হওয়াটা একটু টাফ থাকে, যদিও বিসমাথ এরকম তোমার সিঙ্গেল বন্ড হলেও হতে পারে। কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের যে বন্ডগুলো আমরা দেখতে পাই, এটা যে ট্রিপল বন্ড থাকে নাইট্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে। তাহলে নাইট্রোজেনের একটা সিগমা বন্ড থাকে আর এই দুটো থাকে পাই বন্ড। তাহলে তিনখানা বন্ড দুটো এলিমেন্টের মধ্যে থাকছে, তাহলে এই বন্ডটাই হচ্ছে আমাদের সবথেকে স্ট্রং নাইট্রোজেনের ক্ষেত্রে। নাইট্রোজেন ট্রিপল বন্ড যেহেতু থাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হুইচ এলিমেন্ট এক্সিবিটস মেটালিক ক্যারেক্টার মোস্ট স্ট্রংলি? গ্রুপ 15 এলিমেন্টস গুলো হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তো আমরা যত একটি গ্রুপের নিচের দিকে আসি তত আমাদের ইলেকট্রোনেগেটিভিটি কমে এবং মেটালিক ক্যারেক্টার বাড়ে। মানে নাইট্রোজেন এর নন মেটালিক ক্যারেক্টার সব থেকে বেশি, থাকবে, আর বিসমাথের মেটালিক ক্যারেক্টার সব থেকে বেশি থাকবে। তাহলে which element exhibits metallic character most strongly? সেটা হচ্ছে বিসমাথ। আর্সেনিক is classified as a, next question হচ্ছে আর্সেনিককে আমরা কি বলবো? মেটাল, নন মেটাল, মেটালয়েড আর নোবেল গ্যাস। নোবেল গ্যাস তো আমরা বলবোই না, কারণ নোবেল গ্যাস হচ্ছে আমার গ্রুপ 18 এলিমেন্টস। গ্রুপ 18 এর যে এলিমেন্টস গুলো আছে সেগুলো হচ্ছে আমার নোবেল গ্যাস। তাহলে এটা আমার উত্তর নয়। প্রশ্ন হলো মেটাল, নন মেটাল বা নন মেটালয়েড। একদম উপরে যে আছে সে হচ্ছে মোস্ট নন মেটালিক ক্যারেক্টার, নন মেটাল থাকবে, আর যে সবার নিচে আছে সে হচ্ছে মেটালিক ক্যারেক্টার পাবে। তাহলে আর্সেনিক একবারে মাঝামাঝি একটা জায়গায় পড়েছে, মেটাল আর নন মেটালের ঠিক মাঝখানে। এদেরকে বলা হয় মেটালয়েড, বাংলায় ধাতুকল। তাহলে আর্সেনিককে আমরা বলবো একটা মেটালয়েড। নোট করে নাও। দেখো লিখে দিয়েছে কোশ্চেন, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট। ঠিক আছে, বলছে নাইট্রোজেন ফর্মস NCl5 রেডিলি। তাহলে আমরা আগে ক্লাসগুলোতে আমরা দেখেছি যে নাইট্রোজেনের কোভ্যালেন্সি কখনোই 5 এ যায় না, ম্যাক্সিমাম কোভ্যালেন্সি থাকে 4 এ। তো নাইট্রোজেন কখনোই NCl5 ফর্ম করতে পারে না, কারণ নাইট্রোজেনের কাছে ভ্যাকেন্ট d অরবিটালস নেই। তাহলে এটা আমার উত্তর নয়। আচ্ছা, নাইট্রোজেন শোস কোভ্যালেন্সি অফ 5, কোভ্যালেন্সি 5 যদি দেখাতেই পারতো তাহলে NCl5 তৈরি করতে পারতো। NCl5 তৈরি করতে পারছে না, তার জন্য কারণ কোভ্যালেন্সি অফ 5 নেই। তার মানে এটা আমার ঠিক নয়। কোভ্যালেন্সি 5 কখন হতে পারতো? যদি নাইট্রোজেনের কাছে ভ্যাকেন্ট d অরবিটালস থাকতো। নাইট্রোজেনের কাছে ভ্যাকেন্ট d অরবিটালস নেই, এটা আমরা পড়েছি, এগুলো আমরা আগে ক্লাসগুলোতে তুমি দেখে নিও। নাইট্রোজেন হ্যাজ, তোমরা দেখে নিতে পারো যে নাইট্রোজেনের ভ্যাকেন্ট d অরবিটালস নেই, এটা আমি এক্সপ্লেইন করে দিয়েছি। তো লাস্ট আমার যেটা রইলো যে নাইট্রোজেন ফর্মস p পাই বন্ডস এফেক্টিভলি। আমরা দেখেছি নাইট্রোজেন তোমার এই ধরনের বন্ড তৈরি করে, নাইট্রোজেন ট্রিপল বন্ড তৈরি করে, যেখানে p অরবিটালস এর ইলেকট্রনগুলো, px py pz অরবিটালস এর যে ইলেকট্রনস গুলো আছে সেইগুলো পাই বন্ড ফর্মেশনে কাজে লাগে। দুটো পাই বন্ড ফর্মেশন হয়, দুটো পাই বন্ড ফর্মেশনে px py অরবিটালস এর ইলেকট্রনস গুলো পার্টিসিপেট করে, তাহলে p পাই বন্ড তৈরি হয়। তাহলে এইটাই হচ্ছে আমার ঠিক উত্তর, নাইট্রোজেন ফর্মস p পাই বন্ডস এফেক্টিভলি। আচ্ছা, formation of pentahalides is favored for nitrogen only, nitrogen and phosphorus and heavier congeners, আর bismuth only। এবার এখানে প্রথম আমাকে এখানে এই কোশ্চেনের আনসারটা করার জন্য আমাকে এলিমিনেশন প্রসেস দেখাতে হবে, এলিমিনেট করতে হবে একটা করে অপশনস।
পেন্টাহ্যালাইডস কোনোভাবেই নাইট্রোজেন ফর্ম করতে পারবে না, তাহলে এইটা আমার ঠিক উত্তর নয়। নাইট্রোজেন এখানেও আছে, নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস, ঠিক আছে। নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস যদি উত্তর হয় তাহলে নাইট্রোজেন তো অপশন হতে পারে না, তাহলে এই অপশনটা আবার ভুল। নাইট্রোজেন যেহেতু ফর্ম করবেই না, তাহলে নাইট্রোজেন যে যে অপশনে আছে সেই অপশনগুলো ভুল আবার, তাহলে নাইট্রোজেন ফর ফসফরাস ভুল। বিসমাথ অনলিও বলা ভুল, কারণ ফসফরাসে আমরা দেখেছি যে ফসফরাস পেন্টাক্লোরাইড ফর্ম করে, তাহলে পেন্টাহ্যালাইডস ফসফরাস ফর্ম করতে পারে, তাহলে সেই অবস্থায় আমার অপশন সিটাই হচ্ছে একমাত্র ঠিক উত্তর, যে ফসফরাস অ্যান্ড হেভিয়ার কনজেনার্স। কনজেনার্স মানে গ্রুপ 15 এর নিচের দিকে যে এলিমেন্টস গুলো আছে, মানে ফসফরাসের নিচে যে এলিমেন্ট গুলো আছে তারাও কিন্তু পেন্টাহ্যালাইড ফর্ম করতে পারবে। The physical state of bismuth at room temperature is, আমরা জানি গ্রুপ 15 এলিমেন্টস গুলো হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ। যত গ্রুপ 15 এর নিচের দিকে যাওয়া হয় মেটালিক ক্যারেক্টার বাড়তে থাকে, তাহলে বিসমাথ হচ্ছে আমার একটা মেটাল। মেটাল সাধারণত সলিড স্টেটে এক্সিস্ট করে, আমরা জানি মেটালের এক্সিস্টেন্স সবসময় সলিড স্টেটে থাকে, দু একটা এক্সেপশন আছে, যেমন তোমার মার্কারি, গ্যালিয়াম এগুলো হচ্ছে লিকুইড এট রুম টেম্পারেচার, কিন্তু এক্সেপশন এগুলো ছাড়া মেটাল জেনারেলি রুম টেম্পারেচারে সলিড স্টেটে এক্সিস্ট করে। তো ফিজিক্যাল স্টেট অফ বিসমাথ হচ্ছে অ্যাট সলিড অ্যাট রুম টেম্পারেচার। Which element has the highest melting point among the following? আমরা আবার জানি যে মেটালদের সবসময় মেল্টিং পয়েন্ট ভেরি হাই থাকে, যে কোনো মেটালের মেল্টিং পয়েন্ট সবসময় হাই থাকবে। তাহলে উপর দিক থেকে নিচের দিকে যখন আসছি নাইট্রোজেন থেকে বিসমাথ পর্যন্ত, নাইট্রোজেন ইজ মোস্ট নন মেটালিক, বিসমাথ হচ্ছে মোস্ট মেটালিক। তো বিসমাথ যদি সব থেকে বেশি মেটালিক ক্যারেক্টার থাকে, তাহলে বিসমাথের মেল্টিং পয়েন্টও সব থেকে বেশি থাকবে, তাহলে বিসমাথ হচ্ছে আমার উত্তর। The boiling point generally increases down the group 15 elements because, আচ্ছা boiling point group 15 elements এর উপর থেকে যখন নিচের দিকে আসছি তখন বলছে সেটা ইনক্রিজ করে যাচ্ছে। ইনক্রিজ করার কারণ হচ্ছে boiling point হচ্ছে is directly proportional to বলতে পারো যে মোলার মাস। না এইভাবে বলবো না, intermolecular forces of attraction। মলিকিউলসগুলোর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন যত বেশি হবে তত বেশি বয়েলিং পয়েন্টটা বাড়তে থাকবে। এবার দেখো সেরকম কিছু আছে কিনা, ইনক্রিজিং ভ্যান ডার ওয়ালস ফোর্সেস, যে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন এটাকেই বলা হয় ভ্যান ডার ওয়ালস ফোর্সেস। ভ্যান ডার ওয়ালস ফোর্সেস, এই ভ্যান ডার ওয়ালস ফোর্সেস যত বেশি হবে, মানে মলিকিউলসগুলোর মোলার মাস যত বাড়তে থাকবে, ওদের সাইজ যত বাড়তে থাকবে, তত বেশি ওদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা বাড়তে থাকবে। ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন যত বেশি থাকবে তত বেশি মলিকিউলসগুলোকে তাদের স্টেট কনভার্সন মানে বয়েলিং পয়েন্ট, মানে লিকুইড থেকে ভেপারে কনভার্ট করা বা তাদের চেঞ্জ স্টেটটাকে চেঞ্জ করার জন্য টেম্পারেচার তত বেশি দিতে হবে। তো যাই হোক, ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন যত বেড়ে যাচ্ছে আমরা জানবো ভ্যান ডার ওয়ালস ফোর্সেস সেটাকেই বলে, ভ্যান ডার ওয়ালস ফোর্সেসটা তত বেশি বাড়ছে, এবং ভ্যান ডার ওয়ালস ফোর্স যত বেশি বাড়বে তত বেশি বয়েলিং পয়েন্ট আমাদের বাড়তে থাকবে। তো বয়েলিং পয়েন্টটা গ্রুপ 15 এলিমেন্টস এর ক্ষেত্রে কেন বেশি হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে যত নিচের দিকে নামছি তত আমাদের অ্যাটমিক সাইজ, ইনফ্যাক্ট যখন যদি অ্যাটমিক সাইজ তো বাড়ছে, অ্যাটমিক মাস বাড়ছে, এবং যখন মলিকিউলস তৈরি করছে সেই মলিকিউলসের মাসটা, মোলার মাসটা অনেক বেড়ে যাচ্ছে। মোলার মাস যত বাড়ছে তত বেশি ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন অ্যান্ড ভ্যান ডার ওয়ালস ফোর্সেস অফ অ্যাট্রাকশন এইটা বেড়ে যাচ্ছে, যে কারণে বয়েলিং পয়েন্টটা আমাদের বাড়তে থাকছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হুইচ কম্পাউন্ড কন্টেন্টস এ কোঅর্ডিনেট বন্ড। আচ্ছা,
কোঅর্ডিনেট বন্ড আমি দেখিয়েছিলাম যে নাইট্রোজেনের কোভ্যালেন্সি 4 পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। কখন হয়? যখন অ্যামোনিয়ার কাছে একটা লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে, এইটা দিয়ে ও হাইড্রোজেন বলছি H প্লাসের সাথে একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি করে এবং কম্পাউন্ডটা তৈরি হয় হচ্ছে NH4 প্লাস অ্যামোনিয়াম আয়ন। এই অ্যামোনিয়াম আয়নে এই লোন পেয়ারটা ডোনেট হয় যেহেতু, মানে এখানে শেয়ারিং অফ ইলেকট্রনস হয় না, এই নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের বন্ডটা ফর্ম করার জন্য দুটো ইলেকট্রনই নাইট্রোজেন দিয়ে দেয়, মানে আনইকুয়াল শেয়ারিং হয়। তাই জন্য এই ধরনের বন্ডকে বলা হয় কোঅর্ডিনেট বন্ড। তো অ্যামোনিয়াম রেডিকেলে এই অ্যামোনিয়াম আয়নে এই ধরনের কোঅর্ডিনেট বন্ড আমরা দেখতে পাই। আচ্ছা, এটা লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে। অক্সিডেশন স্টেট অফ নাইট্রোজেন ইন NO3- ইজ। তাহলে আমরা যেভাবে অক্সিডেশন স্টেট বার করছিলাম আরেকবার সেই ফর্মুলায় যাই। নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট আমি ধরে নিলাম x, তাহলে কটা নাইট্রোজেন আছে? একটাই নাইট্রোজেন আছে, তাহলে 1 × x প্লাস অক্সিজেন আছে আমার 3টে, তাহলে এক একটা অক্সিজেনের অক্সিজেন স্টেট হয় -2, এবং ওভারঅল যে স্পিসিসটা আছে, রেডিকেলটা আছে, তার অক্সিডেশন তার চার্জ হচ্ছে -1। এখানে 0 হবে না, কারণ ওভারঅল চার্জ আমি -1 দেখতে পাচ্ছি। তাহলে এটাকে যদি আমি সলভ করি তাহলে x - 6 is equal to -1, তাহলে এটা হবে x is equal to +5 NO3- এ নাইট্রোজেন +5 অক্সিডেশন স্টেটে থাকে। তো নাইট্রোজেনের এখানে অক্সিডেশন স্টেট হচ্ছে +5। তো বন্ধুরা, আজকে এইখানেই আমরা ক্লাসটা থামাচ্ছি। আজকের জন্য এতটুকুই। আমি আজকে যে কোশ্চেনগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম, আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। তোমরা এই ধরনের কোশ্চেন নিজেরাও প্র্যাকটিস করো, এবং তোমাদের যদি কোনো জায়গায় এই ধরনের কোশ্চেন, কোনো জায়গায় এই টপিকের উপর কোনো কোশ্চেন আটকায়, তাহলে তোমরা আমাকে কমেন্টসে জানাতে পারো। অবশ্যই আমি কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এখানেই ক্লাস শেষ করছি। ধন্যবাদ। গুড নাইট।